চ্যানেল। সো আজকে আমরা হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স ক্লাস 9 এর পেজ নাম্বার 79 এর যে টেবিলটা আছে এটা ফিল আপ করব। তো চলো আমরা একটু পড়ে নেই যে এই টেবিলে আমাদের কি করতে হবে। সো এই ইনস্ট্রাকশনটা এখন আমরা করব যে we have learned about the political organization, system and general condition of the people in ancient Egypt, Sparta and Athens. মানে আমরা এই যে তিনটা সিভিলাইজেশন ইজিপ্ট, স্পার্টা অ্যান্ড অ্যাথেন্স, এটার পলিটিক্যাল অর্গানাইজেশন কেমন ছিল, সোশ্যাল স্ট্রাকচার কেমন ছিল, সিস্টেম কেমন ছিল, এটা সম্পর্কে আগের প্যাসেজগুলো পড়ে জানতে পারলাম। ঠিক আছে, সো ইন দি লাইট অফ অ্যাবভ প্যাসেজেস লেটস কমপ্লিট দি ফলোয়িং চার্ট হাইলাইটিং দি মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দি পলিটিক্যাল লাইফ অফ দি পিপল ইন দিস থ্রি প্লেসেস। তার মানে আমরা এই আগের প্যাসেজগুলো থেকে ইজিপ্ট, স্পার্টা অ্যান্ড অ্যাথেন্স সিভিলাইজেশন সম্পর্কে যে পলিটিক্যাল ইনফরমেশনগুলো পেয়েছি ওখান থেকে পাঁচটা মেইন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা এই যে ইজিপ্টের ক্ষেত্রে পাঁচটা মেইন ক্যারেক্টারিস্টিক্স এখানে লিখবো, স্পার্টার ক্ষেত্রে লিখবো অ্যান্ড অ্যাথেন্সের ক্ষেত্রে লিখবো, রাইট? তো এটার জন্য আমাদেরকে অবশ্যই এই প্যাসেজগুলো সুন্দর করে পড়ে নিতে হবে। আমি একটু বুঝাই দিব জিনিসটা যেন আমাদের ফুল জিনিসটা রিডিং দেওয়ার পরে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, অলরাইট, তো আমি ট্রাই করব মোটামুটি একটা সামারি দিয়ে দেওয়ার এই ফুল টপিকটার, মানে এই টেবিলের এক পর্যন্ত যতগুলো প্যাসেজ আছে আর এখানে যেসব টপিক নিয়ে বলা হয়েছে ওগুলো নিয়ে আমি একটু সামারি দিব, কিন্তু রিডিং তো পড়তেই হবে আর ঠিকমতো পড়তে হবে। যদিও এক্সামে আসলে এইভাবে মানে ওরকম প্রিসাইসলি আসবে তা আমার মনে হয় না, যেহেতু নিউ কারিকুলামের অ্যাসেসমেন্ট একদমই ডিফারেন্ট, কিন্তু তাও ফর সেফটি পারপাস আমরা পড়ে রাখবো। আচ্ছা, তো আমি শুরু থেকে আর কি একটা সামারি দিয়ে যাচ্ছি। তো in this chapter, of course, the political history of three ancient civilizations, Egypt, Sparta, and Athens, has been described about. And a civilization বা monarchy মানে কি কিংডম সিস্টেম যেটা, ঠিক আছে, বা যে ওটা কি বলে অটোক্রেসি সিস্টেম যেটা, এটার যে শুরু হয়েছিল তার আগে মানুষের লাইফস্টাইল কেমন ছিল সেসব বিষয় আর কি এখানে বলা হয়েছে। অ্যান্ড ওই সিভিলাইজেশনগুলোর পলিটিক্যাল স্ট্রাকচার হিসেবে মানে বিষয় বলা হয়েছে, রাইট? তো আচ্ছা, একদম শুরুতে, মানে এটা একদম শুরুতে বলতে একদম এনশিয়েন্ট টাইমেও না, তারও একটু পরে যখন মানুষ আর কি এগ্রিকালচারাল প্রোডাকশন সম্পর্কে সামান্য কিছু ধারণা হয়েছে, মানুষ বুঝতে পারলো যে তারা কিভাবে এগ্রিকালচারাল প্রোডাকশনকে ইউটিলাইজ করে তাদের জীবন বা তাদের লাইভলিহুড চালাতে পারবে, রাইট? সেটা তারা বুঝতে পারার পরে বা এই এগ্রিকালচারাল সিস্টেমটাকে ইউটিলাইজ করতে জানার পরে তারা তাদের যে লাইফস্টাইলটা ছিল সেটার বিষয় বলা হয়েছে। তো তখন মানুষেরা নোম্যাডিক লাইফস্টাইল লিড করতো, ঠিক আছে? তো those were the early days of human history when people were nomads, moving from place to place in search of food and safety. The nomadic lifestyle led to interactions between different cultures, especially in South Asia and Bengal. Through these interactions, people exchanged ideas, traded goods, and influenced each other's way of life. মানে নোম্যাডিক লাইফস্টাইল বলতে বোঝা যায় যে যখন মানুষের কোনো পার্মানেন্ট সেটেলমেন্ট ছিল না, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন টাইমে ধরো সিজন ওয়াইজ মাইগ্রেট করতো, মানে যেখানে দেখা যেত যে বেনিফিটস আছে থাকার, যেমন ওয়েদার ভালো বা সয়েল ফার্টাইল, দ্যাট মিনস এগ্রিকালচারাল প্রোডাকশন ভালো হবে, তারা সেই সব জায়গায় বিভিন্ন সিজন ওয়াইজ বা কনভিনিয়েন্স ওয়াইজ ট্রাভেল করতো ফর অ্যাচিভিং ফুড সিকিউরিটি অর হেলথ সিকিউরিটি, ঠিক আছে, অর লিভিং সেফটি। তো এইভাবে তারা আর কি মাইগ্রেট করতো। তো বিভিন্ন কমিউনিটির মানুষরা বা বিভিন্ন ট্রাইবের মানুষরা যখন মাইগ্রেট করতো, বেসিক্যালি এই যে নোম্যাডসরা তারা কিন্তু একটা গ্রুপ বানায় তারপরে মাইগ্রেট করতো, তাই না? তো এই প্রত্যেকটা গ্রুপকে যখন এই গ্রুপগুলো একটু বড় হয়ে যেত তখন এটাকে ট্রাইব বলা হতো। তো এরকম একটা ট্রাইব যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করতো তখন সেখানকার ট্রাইবগুলোর সাথে তাদের পরিচয় হতো। তো যেহেতু তারা ডিফারেন্ট কালচার, যদি তারা ডিফারেন্ট কালচার থেকে বিলং করে তাহলে এক কালচারের কম্পোনেন্ট আরেক কালচারের সাথে মিক্সচার হতো, তাই না? একটা কালচারাল মিক্সচার হতো, এক কমিউনিটির মানুষ বা এক কালচারাল ব্যাকগ্রাউন্ডের মানুষ আরেক কালচারাল ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে মিশতো, তাদের আইডিয়াস বিলিফ শেয়ার করতো। তো এইভাবেই আর কি একটা কি হয়, এক কালচারের মানুষ তাদের আইডিয়াস অ্যান্ড বিলিভস এর মাধ্যমে আরেক কালচারের মানুষকে ইনফ্লুয়েন্স করতো। অ্যান্ড শুধুমাত্র এটা আইডিয়াস অ্যান্ড বিলিভস যে এক্সচেঞ্জ হতো তেমনও না, তারা কিন্তু বিভিন্ন গুডসও এক্সচেঞ্জ করতো, তাই না? কারণ তখন কিন্তু কোনো মানি ট্রানজ্যাকশন সিস্টেম ছিল না, তখন এভাবেই মানে একজন কোনো প্রোডাক্ট পারচেস করতো, যে সে একটা প্রোডাক্ট ওজনকে দিত আবার আরেকজন তাকে একটা প্রোডাক্ট দিত, তো একটা এক্সচেঞ্জের মাধ্যমে পারচেসগুলো হতো, তাই না? আচ্ছা,
তো অ্যাট ওয়ান পয়েন্ট এই যে নোম্যাডসরা বা যারা নোম্যাডিক লাইফস্টাইল লিড করতো তারা বুঝতে পারে যে এই এই যে মাইগ্রেটিং করা এক এক টাইম থেকে মানে এক সময় এক জায়গায় থাকা আবার আরেক সময় অন্য জায়গায় থাকা এরকম যে কনস্ট্যান্ট একটা ট্রাভেলিং এটা অনেক ইনকনভিনিয়েন্ট হয়ে যায় বা এখানে সেফটি সিকিউরিটির একটা কনসার্ন এসে পড়ে কারণ দেখা যায় যে মাইগ্রেশনের সময় অনেক অ্যাট্যাকস তাদের ফেস করতে হয় ঠিক আছে সেটা অ্যানিমালসদের অ্যাট্যাক হতে পারে বা অন্যান্য ট্রাইবের বা অন্যান্য কমিউনিটি থেকে অ্যাটাকস আসতে পারে এই ধরনের ইনকনভিনিয়েন্স গুলো তারা ফেস করা শুরু করে অ্যান্ড এটা রিয়েলাইজ করার পরে তারা বুঝতে পারে যে পার্মানেন্ট সেটেলমেন্ট এস্টাবলিশ করাটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো তারা এই যে পার্মানেন্ট সেটেলমেন্ট এস্টাবলিশ করতে চায় এটাকে তারা কিসের মাধ্যমে এস্টাবলিশ করতে চায় বা কোন জিনিসটাকে সেন্ট্রালাইজ করে তারা এস্টাবলিশ করতে চায় এগ্রিকালচারকে কারণ এগ্রিকালচার ওয়াজ দি অনলি সোর্স অফ দেয়ার লাইভলিহুড অ্যাট দ্যাট টাইম মানে তাদের জীবনের প্রত্যেকটা বিষয়ে এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট ছিল তাই তারা এগ্রিকালচারকে সেন্টার করে পার্মানেন্ট সেটেলমেন্ট বিল্ড আপ করে এগ্রিকালচারকে সেন্টার করে যখন পার্মানেন্ট সেটেলমেন্ট বিল্ড আপ করে তখন দেখা যায় যে এগ্রিকালচারাল প্রোডাকশনস ইনক্রিজ হতে থাকে অ্যান্ড এগ্রিকালচারকে সেন্টার করে অন্যান্য প্রফেশনসগুলোও বিল্ড আপ হতে থাকে কারণ দেখো এগ্রিকালচার থেকে যেসব র মেটেরিয়ালস বা যেসব প্রোডাক্টস প্রডিউসড হতো ওগুলো তো ডাইরেক্টলি মানুষ ইউজ করতে পারে না তাই না ওটাকে আগে একটা প্রপার স্ট্রাকচার দিতে হবে একটা প্রোডাক্টের প্রপার স্ট্রাকচার দেওয়ার পরে আমরা সেই প্রোডাক্টগুলো মানে ইউজ করতে পারবো বা ইউজেবল হবে তো সেই প্রপার স্ট্রাকচার দেওয়ার জন্য বিভিন্ন প্রফেশনস দেখা গেছে যে ইমার্জ করলো যেমন ধরো সুতা সুতা যেটা এগ্রিকালচার থেকে প্রডিউস করা হয় ঠিক আছে তো এটা একটা র মেটেরিয়াল এখন সুতাকে ব্যবহার করে কিভাবে জামা কাপড় বানাতে হয় এইটার জন্য এই প্রসেসটার জন্য কিন্তু দেখা গেছে যে এই প্রফেশনে এটা একটা প্রফেশন হয়ে গেছে এটার মধ্যে মানুষ কাজ করা শুরু করলো যারা দক্ষ এই বিষয়ে তারা এই সেক্টরে কাজ করা শুরু করলো তারপর বিভিন্ন ক্রাফটসম্যানশিপ ইমার্জ করলো এইভাবে এই এগ্রিকালচারকে সেন্টার করে বিভিন্ন ধরনের প্রফেশনস ইমার্জ করলো তাই না আচ্ছা তো এখন আমরা পড়বো যে কিভাবে এখান থেকে সিটিজ বা স্টেটস বা মনার্কিজ মানে যে কিংডমের বিষয়টা কিভাবে শুরু হয়েছে তো 7,000 to 8,000 years ago, as people began to settle down and engage in farming, they formed the first states and monarchies. Agriculture played a key role in this transition. As communities grew, the need to protect land and generate wealth became important. Tribal leaders became kings, supported by religious leaders, creating a powerful political framework. তো এগ্রিকালচারকে সেন্টার করে যখন এই কমিউনিটিসগুলো বা পার্মানেন্ট সেটেলমেন্টগুলো এস্টাবলিশ হচ্ছিল বা ডেভেলপড হচ্ছিল একটা সময় এতটাই বড় হয়ে যায় বা এতটাই ওদের যে টেরিটরিগুলো এটা এতটাই এক্সপ্যান্ড করে বা এতটা রিচ হয়ে যায় রিচ এখানে বলতে কিন্তু বোঝাচ্ছে যে এগ্রিকালচারাল প্রোডাকশনের দিক থেকে যে রিচনেসটা কারণ সব জায়গায় কিন্তু সেম এগ্রিকালচারাল প্রোডাকশন হতো না কিছু কিছু জায়গায় দেখা যেত যে কম প্রোডাকশন হয় বিকজ ল্যান্ড বেশি ফার্টাইল না বা ওটা নদীর কাছাকাছি বা কোনো ওয়াটার সোর্সের কাছাকাছি না আবার যেসব জায়গায় ওয়াটার সোর্সের কাছাকাছি ছিল বা যেসব জায়গায় ল্যান্ড ফার্টাইল ছিল ঠিক আছে সেসব জায়গায় এগ্রিকালচারাল প্রোডাকশন অনেক ভালো হতো তো সেখানকার মানুষরা অনেক রিচনেস বা অ্যাবান্ডেন্স দেখতে পেত সেটার জন্য তাদের মধ্যে একটা সেন্স অফ প্রোটেকশন যে তারা তাদের ল্যান্ডকে বা তাদের এই যে রিচনেসটাকে প্রোটেক্ট করবে এই সেন্সটা তাদের মধ্যে বিল্ড আপ হতে হতে তাদের একটা টেন্ডেন্সি হলো কি যে তারা তাদের যে সিকিউরিটি বা তাদের যে স্ট্রংনেস বা পাওয়ারটাকে তারা আরো বেশি স্ট্রং করবে তাদের কমিউনিটিতে এইটা থেকেই আস্তে আস্তে এই যে রুলার্স আসলেন তারপরে মনার্কিজ এস্টাবলিশ হলো কিভাবে কারণ দেখো প্রত্যেকটা কমিউনিটির একটা করে লিডার ছিল এই লিডারকে নর্মাল মানুষরা অনেক ট্রাস্ট করতো অনেক বিলিভ করতো তারা ভাবতো যে এই লিডাররাই তাদেরকে সব প্রবলেম থেকে প্রোটেক্ট করবে তাদেরকে রাইট প্যাথে গাইড করবে ঠিক আছে এই ধরনের বিলিফের কারণে তারা মানে এই যে লিডার্সরা তারা কাইন্ড অফ একটা ডমিনেন্স এস্টাবলিশ করতে পারলো প্রত্যেকটা কমিউনিটিতে তাই না আর তাদের এই ডমিনেন্সটা বা মানুষের তাদের প্রতি লয়ালটিটা বাড়তে বাড়তে একটা সময় লিডার্সদেরকে এতটাই মানে কি বলবো ম্যাগনিফিসেন্ট আইজে দেখা হতো যে তারা একটা সময় লিডার থেকে তাদের এই যে টাইটেলটা চেঞ্জ হয়ে কিংস বা ধরো মনার্কস বা রুলার্স এই টাইপের একটা ট্রানজিশন আসলো তাদের টাইটেলস গুলোতে ঠিক আছে তো বেসিক্যালি বিষয়টা কি যে লিডার থেকেই কিন্তু কিংস অ্যান্ড রুলার্স বা মনার্কসদের ট্রানজিশনটা হয়েছে ঠিক আছে অ্যান্ড এই যে লিডার্সদের বা কিংসদের এদেরকে সাপোর্ট করতেন কি কারা রিলিজিয়াস লিডার্সরা বা অন্যান্য পাওয়ারফুল ডিগনেটারিজরা ঠিক আছে তাদের একটা কাউন্সিল থাকতো কাউন্সিল মানে যেটাকে বলি আমরা সভা একটা মিটিং ঠিক আছে এরকম একটা মানে বা মেম্বার্স অফ কাউন্সিল এরকম একটা গভর্নিং স্ট্রাকচার থাকতো যারা ওই ফুল স্টেটটাকে রুল করতো বা ফুল কমিউনিটিটাকে রুল করতো
ঠিক আছে? তো দেখো একটা ছোট পরিসর থেকেই কিন্তু একটা বড় স্টেটের বা একটা বড় মনার্কির এস্টাবলিশমেন্টটা হয়। তারপরে এখানে কিন্তু ৩ টা সিভিলাইজেশনের কথা বলা হয়েছে, যেটা হলো ইজিপ্ট, অ্যাথেন্স অ্যান্ড স্পার্টা, তাই না? এই যে ইজিপ্টের কথা এখানে বলা হয়েছে। তো ইজিপশিয়ান সিভিলাইজেশনটা বেসিক্যালি কেমন ছিল? In ancient Egypt, the kings were known as pharaohs. They were seen as divine beings, descendants of gods. Pharaohs ruled with immense wealth and military power. They believed in ruling even after death, so they were mummified and buried with treasures to continue their reign in the afterlife. The elites lived luxurious lives, exploiting the labor of common people. আচ্ছা, তো ইজিপশিয়ান সিভিলাইজেশনটা কেমন ছিল? এখানে কিংসদের বলা হতো ফারাওস, অ্যান্ড এই ফারাওসদের অনেক ডিভাইন ভাবে দেখা হতো, মানে যারা যারা প্রজা ছিলেন বা সাবজেক্টরা ছিলেন তারা কিং, এই যে ফারাওকে, দে স দ্য ফারাওস ইন দি স্ট্রাকচার অফ গড। ঠিক আছে, তারা এতটা ডিভাইন মনে করতো ফারাওসদের, তারা ভাবতো যে ফারাওসরা এই লাইফেও তাদেরকে রুল করছে অ্যান্ড আফটার লাইফেও তাদেরকে রুল করবে। অ্যান্ড এই ফারাওয়ের বিরুদ্ধে যদি তারা ইভেন কোনো অল্প কোনো কাজও করতো তাহলে তাদেরকে ইন্টেন্স পানিশমেন্ট দেয়া হতো। ঠিক আছে, এই ফারাওসরা অনেক পাওয়ারফুল ছিলেন, তাদের অনেক ওয়েলথ ছিল। ঠিক আছে, আর তারা একদম একটা কি বলবো, যে তাদেরকে গড মানতো তাদের সাবজেক্টরা, এরকম একটা অবস্থা। অ্যান্ড ফারাওসরা মারা যাওয়ার পরে তাদেরকে কি করা হতো, মামিফাইড করা হতো, মানে তাদেরকে মামি বানিয়ে পিরামিডে রেখে আসা হতো। মামি জিনিসটা কি, যে তাদের মারা যাওয়ার পরে, আমরা তো জানি যে মারা যাওয়ার পরে কি হয়, কিছুক্ষণ পরেই বডিটা আস্তে আস্তে ডেকে করা শুরু করে, ঠিক আছে, তাই না, পচে যাওয়া শুরু করে। তো এই জিনিসটাকে প্রিভেন্ট করতে তাদের বডিকে বিভিন্ন কেমিক্যালস দিয়ে বেঁধে রাখা হতো বা ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখা হতো, যেন তাদের বডিতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। তারা যখন আবার ওই যে লাইফে ব্যাক করবে, কারণ তাদের একটা বিলিফ ছিল, সুপারস্টিশন ছিল যে এই ফারাওসরা তারা আবার জীবিত হয়ে যাবেন। ঠিক আছে, তো যখন জীবিত হয়ে যাবেন তখন তো আর ডেকেড বডি নিয়ে তারা থাকতে পারবে না, তাই না, তাদের একটা মানে প্রপার বা একটা গুড কন্ডিশনের বডি প্রয়োজন হবে, তাই তারা এরকম মামিফাইড করে রাখতো। আবার পিরামিডে রেখে আসার সময় সেখানে অনেক জুয়েলস বা অনেক ইম্পর্টেন্ট বা লাক্সারিয়াস জিনিস, যারা যেসব জিনিসগুলো ওই ফারাওসরা ব্যবহার করতো সেগুলো কিন্তু তারা মানে যে প্রজারা, ঠিক আছে, তারা তখন ওই পিরামিডের মধ্যে বা ওই যে তাদের কফিন গুলা যে থাকতো ওইসবের মধ্যে তারা ওই ওই জিনিসগুলোকে রেখে দিত ওই ফারাওসদের বডিগুলোর সাথে। আচ্ছা, এই ছিল হলো এনসিয়েন্ট ইজিপ্টের যে স্ট্রাকচারটা। তারপরে আসে স্পার্টা। স্পার্টাকে বলা হয় দি মিলিটারি স্টেট। কেন? কারণ স্পার্টা সিভিলাইজেশনটা বা কিংডমটা টোটালি মিলিটারি সেন্ট্রিক ছিল। এখানের মানুষেরা পুরাই মিলিটারির উপরে বিশ্বাসী ছিল, তারা যুদ্ধ করতে করতে খুবই অবজেসড ছিল। ঠিক আছে, তাদের একটা অবজেশন ছিল যে তারা যুদ্ধ করবে, টেরিটরিজ কনকোয়ার করবে, লুটপাট করবে, মানে যেসব টেরিটরিজ কনকোয়ার করবে ওখানের যেসব ওয়েলথ সেগুলো তারা লুট করে নিজেদের ট্রেজারিকে আরো এনরিচ করবে, এই টাইপের একটা মেন্টালিটি ছিল তাদের। তো ফুল একটা মিলিটারি সেন্ট্রিক স্টেট ছিল। তারা তাদের ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই ট্রেন করতো টু বি ওয়ারিয়ার্স অ্যান্ড টু বি সোলজার্স। ঠিক আছে, খুবই ইন্টেন্স ভাবে ট্রেন করা হতো। আর তারপরে যখন তারা ওয়ারিয়ার্স হতো তারা বড় বড় টেরিটরিজ গিয়ে ইনভেড করতো, সেখানে লুট করতো। ঠিক আছে, তো অনেক ওয়েলথ অ্যাকিউমুলেশন হয় এই যে স্পার্টায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই ওয়েলথ দ্বারা শুধুমাত্র যারা অ্যারিস্টোক্র্যাটস ছিলেন বা যারা ওই রুলিং বডি ছিলেন তারাই বেসিক্যালি বেনিফিটেড হতো, বাট নর্মাল যারা মানুষরা তাদের দেখা যেত যে অনেক সাফার করতে হচ্ছে। কারণ মানে এতটাই মিলিটারি সেন্ট্রিক ছিল তারা, যে তারা মিলিটারি ছাড়া অন্য যেসব অ্যাসপেক্টগুলো আছে, যেমন একটা স্টেটের কত কিছু থাকে, আর্টিস্টিক কিছু অ্যাসপেক্টস থাকে, নান্দনিক বা অ্যাস্থেটিক্স কিছু অ্যাসপেক্ট থাকে। ঠিক আছে, এরকম অনেক বিভিন্ন জরুরি জরুরি অ্যাসপেক্ট থাকে, কিন্তু তারা শুধু মিলিটারিতেই ফোকাস করতো, অন্যান্য অ্যাসপেক্টগুলো ফোকাস করতো না, তাই না? তো অ্যাট ওয়ান পয়েন্ট এটার জন্য তাদেরকে পরবর্তীতে অনেক প্রবলেম ফেস করতে হয়। ঠিক আছে, অনেক যা অনেক ইস্যুস ফেস করতে হয়, যেমন তাদের এই যে এখানে দেখতে পারতেছো যে দে ওয়ার ব্যাকওয়ার্ড ইন আর্টস, লিটারেচার অ্যান্ড ইন্টেলেকচুয়াল পারসুটস, কারণ তারা সবসময় মিলিটারাইজেশনের উপরে বেশি ফোকাসড ছিল। আচ্ছা, নেক্সট যে সিভিলাইজেশনের কথা বলা হয়েছে সেটা হলো অ্যাথেন্স। অ্যান্ড অ্যাথেন্স ইজ অলসো কল্ড দি বার্থ প্লেস অফ ডেমোক্রেসি। কেন? কারণ অ্যাথেন্স থেকেই কিন্তু এই যে আমাদের যে প্রেজেন্ট বা মডার্ন ওয়ার্ল্ডের ডেমোক্রেটিক সিস্টেমটা কিন্তু অ্যাথেন্স থেকে ইন্সপায়ার্ড হয়ে এসেছে, বা ফার্স্টলি কিন্তু অ্যাথেন্সই ডেমোক্রেটিক সিস্টেম বা মানুষের রাইটস বা মানুষের যে অপিনিয়ন্স ওগুলাকে ইউটিলাইজ করে যে গভর্ন করা হতো ফুল একটা স্টেটকে, এটাই তো ডেমোক্রেসি, তাই না? তো এই সিস্টেমটা কিন্তু অ্যাথেন্স থেকেই ফর দ্য ফার্স্ট টাইম শুরু হয়েছিল।
প্রথমে অ্যাথেন্সও একটা মোনার্কি ছিল, বাট পরবর্তীতে ডিউ টু ভেরিয়াস রিজনস, ডিউ টু ভেরিয়াস ইন্টারনাল কনফ্লিক্টস, মানুষরা যখন দেখলো যে তাদের এই যে রুলিং বডি বা তাদের কিংসরা, কুইন্সরা, রুলার্সরা, হ্যাঁ তারা অনেক বেনিফিটেড হচ্ছে ওয়েলথ অ্যান্ড সবকিছু নিয়ে, কিন্তু নর্মাল মানুষদের কোনো বেনিফিটই হচ্ছে না, ইনফ্যাক্ট তারা লেবার্স হিসেবে শুধু খাটতেই আছে। তখন এই নর্মাল মানুষরা কি করলো, তারা প্রোটেস্ট করলো, এর জন্য অনেক কনফ্লিক্টস হলো, ঠিক আছে। ওই সময় leaders like Solon and Pericles introduced changes that reduced the power of aristocrats and increased the rights of common people। যে এই যে দুইজন লিডার, যেমন সোলন অ্যান্ড পেরিকলস, তারা কিছু চেঞ্জেস ইন্ট্রোডিউস করলো, যেখানে যেটার কারণে এই যে অ্যারিস্টোক্র্যাটস বা রুলিং বডির যে পাওয়ারটা, ঠিক আছে, বা ডমিনেন্সটা, সেটা ডিক্রিজ হয়ে গেল, অ্যান্ড নর্মাল মানুষের রাইটস বা নর্মাল মানুষের ইচ্ছাটাকে আরো বেশি প্রাধান্য দেওয়া হলো। এ সময় একটা অ্যাসেম্বলি অ্যারেঞ্জ করা হয়েছিল, ঠিক আছে, একটা অ্যাসেম্বলি অ্যারেঞ্জ করা হয়েছিল, যেটার থ্রুতে বেসিক্যালি কি করা হতো জানো, যে ওই কমিউনিটির যেসব মেল পার্সোনালিটিসরা, তাদেরকে ডাকা হতো, তাদের অপিনিয়ন্স নেওয়া হতো, মানে জেনারেল পাবলিকে যারা ছিলেন তাদের মধ্যে মেলরা এই অ্যাসেম্বলি অ্যাটেন্ড করতো, অ্যান্ড তাদের যেসব অপিনিয়ন্স, ঠিক আছে, তাদের যেসব কনসার্নস ওইখানে তারা বলতেন, এবং সেই অনুযায়ী তাদেরকে হেল্প করা হতো বা তাদের ডিমান্ডস মেট করা হতো। বাট এখানে একটা প্রবলেম ছিল যে এখানে ওয়েমেনরা অ্যান্ড স্লেভসরা তারা এইসব অ্যাসেম্বলি অ্যাটেন্ড করতে পারতেন না, শুধু মেলসরা পারতেন। বাট যাই হোক, বেসিক্যালি যেহেতু এখানে জেনারেল পাবলিকের অপিনিয়ন নেওয়া হচ্ছে, তো এটা কাইন্ড অফ ডেমোক্রেসির একটা ইনিশিয়াল স্টেজ বলা যায়। এখান থেকেই মডার্ন ওয়ার্ল্ডের যে ডেমোক্রেসি, এটার ইন্সপিরেশন বা এটার কনসেপ্টটা রাইজ করে। আচ্ছা, তো আমি এই যে মোরাললেস এই 3টা সিভিলাইজেশনের বেসিক কনসেপ্টগুলো বুঝালাম, বাট রিডিং অবশ্যই পড়তে হবে, কারণ এখানে আরো কিছু ডিটেইল ইনফরমেশন আছে, তো সেটা তোমরা পড়ে নিবা। আর এখন আমি তোমাদেরকে এই টেবিলটা সলভ করে দিব। ওকে, আচ্ছা, তো দেখতেই পারতেছো যে আমি এই টেবিলটা ফিল আপ করে দিয়েছি তোমাদের জন্য। ইজিপ্ট, স্পার্টা অ্যান্ড অ্যাথেন্স, 3টা সিভিলাইজেশনেরই 5টা মেইন ক্যারেক্টারিস্টিক্স আমি লিখেছি। আর এই দেখো, গভর্নমেন্ট টাইপ, রুলার, সোশ্যাল স্ট্রাকচার, ইকোনমি অ্যান্ড কালচার, এই 5টা বেসিক্যালি হলো কি বলবো, কোটেশনস, ঠিক আছে। এই 5টা টপিকের উপরেই ক্যারেক্টারিস্টিক্স গুলো লেখা, যেমন গভর্নমেন্ট টাইপ, ইজিপ্টের ক্ষেত্রে মনার্কি, স্পার্টার ক্ষেত্রে মিলিটারি স্টেট উইথ এ কিং, অ্যাথেন্সের ক্ষেত্রে আর্লি মনার্কি, লেটার ডেমোক্রেসি, ঠিক আছে। আবার রুলার, ইজিপ্টের ক্ষেত্রে ফারাও, স্পার্টার ক্ষেত্রে মিলিটারি লিডারকেই কিং মানা হতো, ওকে। আর অ্যাথেন্সের ক্ষেত্রে কিংস ইনিশিয়ালি, লেটার ইলেক্টেড অফিসিয়ালস। তারপরে সোশ্যাল স্ট্রাকচার, ইকোনমি, কালচার, এইভাবেই আর কি টেবিলটা করা হয়েছে। আসলে এইসব টেবিলে বুলেট পয়েন্টসই দেওয়াটা বেশি বেটার, যেহেতু এখানে স্পেস অনেক কম থাকে। তো আমরা যদি অ্যাকচুয়াল বা প্রিসাইজ ইনফরমেশন দিতে যাই, তাহলে ওটা আমাদের কিন্তু বুলেট পয়েন্টস হিসেবে দিতে হবে। সো দ্যাটস ইট ফর টুডে। I hope everybody enjoyed, not enjoyed, everybody found this video informative. And যদি আপনাদের এই টপিকটা বা এই ভিডিওটা বা এই ওয়েটা পছন্দ হয়, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড যদি কোনো ইমপ্রুভমেন্টস দরকার হয়, দেন প্লিজ লেট মি নো ইন দি কমেন্ট সেকশন। আজকের জন্য এতটুকুই। লেটস সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।